প্রবন্ধ বই পড়া প্রমোদ চৌধুরী। প্রবন্ধ আমি লিখি এবং সম্ভবত যত লেখা উচিত তার চাইতে বেশিই লিখি, কিন্তু সে সম্বন্ধ সর্বজন সমক্ষে পাঠ করতে আমি স্বভাবতই সংকুচিত হই। লোক বলে আমার প্রবন্ধ কেউ পড়ে না। যে প্রবন্ধ লোকে স্বেচ্ছায় পড়ে না, সে প্রবন্ধ অপরকে পড়ে শোনানোটা অবশ্যই শ্রোতাদের উপর অত্যাচার করারই সামিল। এ সত্ত্বেও আমি আপনাদের অনুরোধে আজ একটি প্রবন্ধ পাঠ করতে প্রস্তুত হয়েছি। তার কারণ, লাইব্রেরি সম্বন্ধে কথা কইবার আমার কিঞ্চিত অধিকার আছে। কিছুদিন পূর্বে সাহিত্যপত্রে আমার সম্বন্ধে এই মন্তব্য প্রকাশিত হয় যে আমি একজন উদাসীন গ্রন্থকীট। এর অর্থ, কোনো লোক যেমন সংসারের প্রতি বিতরাগ হয়ে বনে গমন করেন, আমিও তেমনি সংসারের প্রতি বিতরাগ হয়ে লাইব্রেরিতে আশ্রয় নিয়েছি। পুস্তকাগারের অভ্যন্তরে আমি যে আজীবন সমাধিস্থ হয়ে রয়েছি, এ জ্ঞান আমার অবশ্য ইতিপূর্বে ছিল না। সে যাই হোক, আমার আকৈশোর বন্ধু শ্রীযুক্ত সুরেশচন্দ্র সমাজপতির দত্ত এই সার্টিফিকেটের বলে এক্ষেত্রে বই পড়া সম্বন্ধে দু চার কথা বলতে সাহসী হয়েছি। লাইব্রেরিতে বইয়ের গুণগান করাটা আমার বিশ্বাস অসংযত হবে না। 2 নম্বর, আজকের সবাই যে দু চার কথা বলবো সে আলাপের ভাষায় ও আলাপের ভাবে, অর্থাৎ তাতে কাজের কথার চাইতে বাজে কথা ঢের বেশি থাকবে। এই বিংশ শতাব্দীতে লাইব্রেরির সার্থকতা এবং উপকারিতা সম্বন্ধে বিশেষ কোনো কথা বলবার কি প্রয়োজন আছে? এ সম্বন্ধে যা বক্তব্য তা ইতিপূর্বে হাজারবার কি বলা হয়নি? তবে বই পড়ার অভ্যাসটা যে বদ অভ্যাস নয়, এ কথাটা সমাজকে এ যুগে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া আবশ্যক। কেননা মানুষে একালে বই পড়ে না, পড়ে সংবাদপত্র। এ যুগে সভ্য সমাজ ভরে ওঠে করে দুটি কাজ, এক চাপান আর সংবাদপত্র পাঠ। একটি বিখ্যাত কবি চায়ের সম্বন্ধে বলেছেন যে, দ্য ক্যাপ দ্যাট কেয়ার বাট নট ইনহেবিটেড, অর্থাৎ চা পান করলে নেশা হয় না অথচ ফুর্তি হয়। চা পান করলে নেশা না হোক, চা পানের নেশা হয়। সংবাদপত্র সম্বন্ধেও ওই একই কথা খাটে। তারপর অতিরিক্ত চা পানের ফলে মানুষের যেমন আহারে অরুচি হয়, অতিরিক্ত সংবাদ পাঠের ফলেও মানুষের তেমনি সাহিত্যে অরুচি হয়। আমরা দেশশুদ্ধ লোক আজকের দিনে এই মানসিক মন্দাগ্নিগ্রস্ত হয়ে পড়েছি। সুতরাং সাহিত্য চর্চা করবার প্রথম প্রথাটা যে সভ্যতার একটা প্রধান অঙ্গ, এই সত্যটার চারদিকে আজ প্রদক্ষিণ করবার সংকল্প করেছি। 3, কাব্যচর্চা না করলে মানুষের জীবনের একটা বড় আনন্দ থেকে স্বেচ্ছায় বঞ্চিত হয়। এই আনন্দের ভাণ্ডার সর্বসাধারণের ভোগের জন্য সঞ্চিত রয়েছে। সুতরাং কোনো সভ্য জাতি কস্মিনকালে তার দিকে পিঠ ফেরায়নি। এদেশেও নয়, বিদেশেও নয়, বরং যে জাতির যত বেশি লোক যত বেশি বই পড়ে, সে জাতি তত সভ্য। এমন কথা বললে বোধ হয় অন্যায় কথা বলা হয় না। নিদ্রা কলহ দিনযাপন করার কথা বললে বোধ হয় নিদ্রা কলহ দিনযাপন করার চাইতে কাব্যচর্চায় কালাতিপাত করা যে প্রশংসনীয়, এমন কথা সংস্কৃতেই আছে। সংস্কৃত কবিরা সকলেই সংসার বিষবৃক্ষের অমৃতপম ফল কাব্যামৃতের রসাস্বাদ করবার উপদেশ দিলেও সেকালে সে উপদেশ কেউ গ্রাহ্য করতেন কিনা সে বিষয়ে অনেকের মনে সন্দেহ আছে। কিছুদিন পূর্বে আমারও ছিল। কেন নিজের কলমের কালি লেখকেরা যে অমৃত বলে চালিয়ে দিতে সদাই উৎসুক, তার পরিচয় একালেও পাওয়া যায়। কিন্তু একালেও আমরা যখন ওসব কথাই ভুলিনি, তখন সেকালেও সম্ভবত কেউ ভুলতেন না। কেননা সেকালে সমাজদারদের সংখ্যা একালের চাইতে ঢের বেশি ছিল। কিন্তু আমি সম্প্রতি আবিষ্কার করেছি যে হিন্দু যুগে বই পড়াটা নাগরিকদের মধ্যে একটা মস্ত বড় ফ্যাশন ছিল। এই স্তরে বলা আবশ্যক যে নাগরিক বলতে সেকালে সেই শ্রেণীর জীব বোঝাতো। একালে ইংরেজিতে যাকে ম্যান অ্যাবাউট টাউন বলে, বাংলা ভাষায় ওর কোনো নাম নেই। কেননা বাংলাদেশে ও জাত নেই। ও বালাই যে নেই সেটা অবশ্য সুখের বিষয়। 4 নম্বর, যদি অনুমতি করেন তো এই সুযোগে প্রাচীন ভারতবর্ষের নাগরিক সভ্যতার কিঞ্চিত পরিচয় দিই। সেকালে এদেশে যেমন একদল ত্যাগী পুরুষ ছিলেন, তেমনি আর একদল ভোগী পুরুষও ছিলেন।
ভারতবর্ষের আরণ্যক ধর্মের সঙ্গে অল্প বিস্তর পরিচয় আমাদের সকলের আছে, কিন্তু তার নাগরিক ধর্মের ক্রিয়াকলাপ আমাদের অনেকের কাছে অবিদিত। এর ফলে ভারতবর্ষের প্রাচীন সভ্যতার ধারণাটা আমাদের মনে নিতান্ত একপেশো হয়ে উঠেছে। সে সভ্যতার শুধু আত্মার নয়, দেহের সন্ধানটাও আমাদের নেয়া কর্তব্য, নচেৎ তার স্বরূপের সাক্ষাৎ আমরা পাব না। সেকালের নাগরিকদের মতিগত রীতিনীতির আদ্যপান্ত বিবরণ পাওয়া যায় কামসূত্রে। এই গ্রন্থ রচিত হয়েছিল অত্যন্ত ১,৫০০ বৎসর পূর্বে, এবং এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন নিদর্শনের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার স্বয়ং বাৎসায়ন। অতএব কামসূত্রের বর্ণনা আমরা সত্য বলে গ্রাহ্য করতে বাধ্য। বিশেষত ও সূত্র যখন সংস্কৃত সাহিত্যে শাস্ত্র হিসাবেই চিরকাল গণ্য ও মান্য হয়ে এসেছে, আমি উক্ত গ্রন্থ থেকে নাগরিকদের গৃহসজ্জার আংশিক বর্ণনা এখানে উদ্ধৃত করে দিচ্ছি। বাহিরের বাসগৃহ অতি শুভ্র চাদর পাতা শয্যা একটি থাকিবে, এবং তাহার উপর 2টি অতি সুন্দর বালিশ রাখিতে হইবে। তাহার পার্শ্বে থাকিবে প্রতিসজ্জিকা, এবং তাহার শিরোভাগে এই কূর্চস্থান ও বেদিকা স্থাপিত করিবে। সেই বেদিকার উপর রাত্রি শেষে অনুলেপন মাল্য, শিকৎকরণ্ডক, সুগন্ধি পুটিকা, মাতুলুঙ্গতক, তাম্বুল প্রভৃতি রক্ষিত হইবে। ভূমিতে থাকিবে পতগ্রহ, ভিত্তিকাত্রে নাগদত্তা বসক্তা বিনা, চিত্রফলক, বর্তিকা, সমুদ্রিগ্রহক এবং যে কোনো পুস্তক। উপরোক্ত বর্ণনা একটু ব্যাখ্যার অপেক্ষা রাখে, কেননা এর অনেক শব্দই বাংলা ভাষায় প্রচলিত নেই। আমি কতকটা টিকা ও কতকটা অভিধানের সাহায্যে ওই সকল অপরিচিত শব্দের বাচ্য পদার্থের যে পরিচয় লাভ করেছি তা আপনাদের জানাচ্ছি। প্রতিসজ্জিকার অর্থ ক্ষুদ্র পর্যঙ্ক, ভাষায় যাকে বলে খাটিয়া। এ খাটিয়া অবশ্য নাগরিকরা নিজেদের গঙ্গা যাত্রার জন্য প্রস্তুত রাখতেন না। তার মাথার গোড়ায় থাকত কূর্চস্থান। কূর্চ শব্দের সাক্ষাৎ আমি কোনো অভিধানে পাইনি, তবে টিকাকার বলেন, শয্যার শিরোভাগে ইষ্টদেবতার আসনের নাম কূর্চ। আত্মবান নাগরিকেরা ইষ্টদেবতার স্মরণ ও প্রণাম না করে শয়ন গ্রহণ করতেন না, সুতরাং কূর্চ হচ্ছে এক প্রকার ব্র্যাকেট। সেকালের এই বিলাসী সম্প্রদায়, আমরা যাকে বলি নীতি, তার ধার এক কড়াও ধারতেন না, কিন্তু দেবতার ধার 16 আনা ধারতেন। এ ব্যাপার অবশ্য অপূর্ব নয়। একালেও দেখা যায় মানুষের প্রতি অত্যহিত অত্যাচার করবার সময় মানুষে ইষ্টদেবতাকে ঘন ঘন স্মরণ ও প্রণাম করে, যাক ওসব কথা। এখন দেখা যাক বেদিকা বস্তুর কি। বেদিকাতে যত প্রকার দ্রব্য রাখবার ব্যবস্থা আছে তাতে মনে হয় ও হচ্ছে টেবিল, এবং টিকাকারের বর্ণনা থেকে বোঝা যায় যে এ অনুমান ভুল নয়। তিনি বলেন, বেদিকা ভিত্তি সংলগ্ন হস্ত পরিমিত চতুষ্কোণ এবং কৃত্রিম অর্থাৎ ইনল্যান্ড অনুলেপন দ্রব্যটি হয় চন্দন, নয় মেয়েরা যাকে বলে রূপটান তাই। মাল্য অবশ্য ফুলের মালা, কি ফুল তার উল্লেখ নেই, কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে। আর যাই হোক, গানা নয়, কেননা তার বর্ণগন্ধের সুকুমার্য বুঝতেন। শিখৎকরণ্ডক হচ্ছে মোমের কোটা। সেখানে নাগরিকরা ঠোঁট আগে মোম দিয়ে পালিশ করে নিয়ে তারপর তাতে আলতা মাখতেন। সুগন্ধিক পুটিকা হচ্ছে ইংরেজিতে যাকে বলে পাউডার বাক্স। বোতল না হয়ে বাক্স হবার কারণ সেকালে অধিকাংশ গন্ধদ্রব্য চূর্ণ আকারে ব্যবহৃত হতো। দেওয়াল ছেড়ে ঘরের মেঝের দিকে দৃষ্টিপাত করলে প্রথমেই চোখে পড়ে পতগ্রহ অর্থাৎ পিকনাদানি, তারপর চোখ তুললে নজরে পড়ে এ ভিত্তি সংলগ্ন হস্তিদন্তে বিম্ফলিত বীণা। টিকাকার বলেন সে বীণা আবার নিচল অবগুণ্ঠিতা। বাংলার অনেক পদ্য লেখকদের ধারণা নিচল অর্থে শাড়ি পরা বীণার অবশ্য কোনো মানে নেই। নিচল অর্থে গ্লাপ। জয়দেব যে শ্রী রাধিকাকে বলেছিলেন শিলই নীল নিচলং, তার অর্থ নীল রঙের একটি ঘেরা টোপ পরো। ইংরেজি ভাষায় ওর তর্জমা হচ্ছে পুট অন এ ডার্ক ব্লু ক্লথ।
ক্লক সিএলও একে। যখন আবার প্রকৃত প্রস্তাবে ফিরে আসা যাক, তারপর পাই চিত্রফলক। সংস্কৃত কাব্যের বর্ণনা থেকে অনুমান করা যায় পুরাকালের ছবি কাঠের উপর আঁকা হতো, কাপড়ের উপরে নয়। বর্তিকা সমুদ্রের অর্থ তুলি ও রং আঁকবার বাক্স, তারপর বই। নাগরিকদের গৃহের এবং দেহের এই সাজসজ্জার বর্ণনা থেকেই বুঝতে পারবেন তারা কী চরিত্রের লোক ছিলেন। তারপর প্রশ্ন ওঠে, বই নিয়ে এই প্রকৃতির লোকেরা কি করতেন? কেননা নাগরিকেরা আর যাই হন, তারা যেসব উদাসীন গ্রন্থকের ছিলেন না, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। পুস্তক কিতবেদের গৃহসজ্জার জন্য রক্ষিত হতো, যেমন আজকাল কোনো কোনো ধনী লোকের গৃহে হয়। এ সন্দেহ দৃঢ় হয়ে আসে যখন টিকাকাররা মুখে শুনতে পায় যে এই সকল বিনাদি দ্রব্য সর্বদা উপঘাতের অর্থাৎ ব্যবহার করিয়া নষ্ট করিবার জন্য নহে, কেবল বাসগৃহের সভা সম্পাদনার্থ ভিত্তিহীন নিহিত অস্তিত্বন্তে ঝুলাইয়া রাখিতে হইবে। কালে ভদ্রে কখনো প্রয়োজন হইলে তাহা সেখান হইতে নামাইতে হইবে। পূর্বোক্ত সন্দেহের আরও কারণ আছে। সূত্রকার যখন বলেছেন য কচ্চিৎ পুস্তকং, অর্থাৎ যা হোক একটা বই, তখন ধরে নেওয়া যেতে পারে যে সে বই আর যে কারণেই হোক পড়বার জন্য রাখা হতো না। কিন্তু টিকাকার আমাদের এই সন্দেহ ভোজন করেছেন। তার কথাই য কচ্চিৎ এটি সামান্য নির্দেশ হইলেও তখনকার যে কোনো কাব্য তাহাই পড়িবার জন্য রাখিবে, ইহাই যে সূত্রকারের উপদেশ তাহা স্পষ্ট বোঝা যাইতেছে। টিকাকারের এ সিদ্ধান্ত আমি গ্রাহ্য করি। বিনা পুস্তক দুই সরস্বতীর দান হলেও ও দুই গ্রহণ করিবার সমান শক্তি একদিকে প্রায় থাকে না। বিনা বাদন বিশেষ সাধন সাধ্য, পুস্তক পাঠ অপেক্ষাকৃত ঢের সহজ। সুতরাং বই পড়ার অধিকার যত লোকের আছে, বিনা বাজার অধিকার তার শিখি লোকেরও নেই। এই কারণে সকলকে জোর করে বিদ্যা শেখা দেওয়ার ব্যবস্থা এই যুগের সকল সভ্য দেশেই আছে, কিন্তু কাউকে জোর করে সঙ্গীত শেখা দেওয়ার ব্যবস্থা কোনো সভ্য অসভ্য দেশেও নেই। অতএব নাগরিকেরা বিনা দেয়ালে টাঙিয়ে রাখতেন বলে যে পুঁতির ডুরি খুলতেন না, এরূপ অনুমান করা অসঙ্গত হবে। সে যাই হোক, টিকাকার বলেছেন যে সে বই নয়, তখনকার বই। এই উক্তি এই প্রমাণ করে যে সে বই পড়া হতো, যে বই এখনকার নয় কিন্তু সেকালের, যাকে ইংরেজিতে বলে ক্লাসিক, তা ভদ্র সমাজে অনেক লোক ঘরে রাখে পড়বার জন্য নয়, দেখবার জন্য। কিন্তু হালের বই লোকে পড়বার জন্যই সংগ্রহ করে, কেন অপর কোনো উদ্দেশ্যে তা গৃহজাত করবার কোনরূপ সামাজিক দায় নেই। আর এক কথা, আমরা বর্তমান ইউরোপের সভ্য সমাজেও দেখতে পাই যে এখনকার বই পড়া সে সমাজের সভ্যদের ফ্যাশনের একটি প্রধান অঙ্গ। আনাতোল ফ্রান্সের টাটকা বই পড়িনি একথা বলতে প্যারিসের নাগরিকরা যা দৃশ্য লজ্জিত হবেন, সম্ভবত কিপলিংয়ের কোনো সদ্য প্রসূত বই পড়িনি বলতে লন্ডনের নাগরিকরাও তা দৃশ্য লজ্জিত হবেন। যদিচ আনাতোল ফ্রান্সের লেখা যেমন সুপাঠ্য, কিপলিংয়ের লেখা তেমনি অপাঠ্য। একথা আমি আন্দাজে বলছি নে। বিলেতে একটি ব্যারিস্টারের সঙ্গে আমার পরিচয় ছিল, জন রব। তিনি মাসে 10-20 হাজার টাকা রোজগার করতেন। অত না হোক, তা যা রোটে তা কিছু বটেই তো। এর থেকেই আপনারা অনুমান করতে পারেন তিনি ছিলেন কত বড় লোক হয়েও তিনি একদিন আমার কাছে অস্কার ওয়াইল্ডের বই পড়েননি। এই কথাটা স্বীকার করতে এতটা মুখ কাচুমাচু করতে লাগলেন, যতটা চোর ডাকাতরাও কাঠগড়ায় দাঁড়িয়ে গিল্টি প্লেট করতে সচরাচর করে না। অথচ তার অপরাধটা কি? অস্কার ওয়াইল্ডের বই পড়েননি, এই তো। ওসব বই পড়েছে স্বীকার করতে আমরা লজ্জিত হই। শেষটা তিনি এর জন্য আমার কাছে কৈফিয়ত দিতে শুরু করলেন। তিনি বললেন যে আইনের অশেষ নজির উদ্ধস্ত করতেই তার দিন কেটে গিয়েছে। সাহিত্য পড়বার তিনি অবসর পাননি। বলা বলল, এরকম ব্যক্তিকে এদেশে আমরা একসঙ্গে রাজনীতির নেতা এবং সাহিত্যিকের শাসক করে তুললুম, কিন্তু সাহিত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একথা কবুল করতে তিনি যে এতটা লজ্জিত হয়ে পড়েছিলেন, তার কারণ তার এই জ্ঞান ছিল যে তিনি যত অজ্ঞানী হন আর যত
টাকাই করুন, তার দেশে ভদ্র সমাজে কেউ তাকে বিদগ্ধজন বলে মনে করবে না। সংস্কৃত বিদগ্ধ শব্দের প্রতিশব্দ কালটার্ট। বাৎসায়ন যাকে নাগরিক বলেন, টিকাকার তাকে বিদগ্ধ নামে অভিহিত করেন। এর থেকে প্রমাণ হচ্ছে যে এদেশে পুরাকালে কালচার জিনিসটা ছিল নাগরিকতার একটা প্রধান গুণ। এই স্তরে বলা আবশ্যক যে একালে আমরা যাকে সভ্য বলি সেকালে তাকে নাগরিক বলতো। অপরপক্ষে সংস্কৃত ভাষায় গ্রাম্যতা এবং অসভ্যতা পর্যায় শব্দ ইংরেজি যাকে বলে সাইনোনেস। 4-5 এর উত্তরে হয়তো অনেকে এই কথা বলবেন যে সেকালে বই পড়াটা ছিল বিলাসের একটা অঙ্গ। বাৎসায়ন যখন আমার প্রধান সাক্ষী, তখন এই অভিযোগের প্রতিবাদ করা আমার পক্ষে কঠিন। এ যুগে অবশ্য আমরা সাহিত্য চর্চাটা বিলাসের অঙ্গ মনে করি নে। ও চর্চা থেকে আমরা ঐতিহ্য এবং পারত্রিক নানারূপ সুফল লাভের প্রত্যাশা রাখি। আপনারা সকলেই জানেন যে সংস্কৃত সাহিত্যে মাল্যচন্দন বনিতা এই তিন একসঙ্গেই যায় এবং ও তিনিই ছিল এক পর্যায়ভুক্ত। কিন্তু আমাদের কাছে মাল্যচন্দনের সামিল বনিতাও নয়, কবিতাও নয়। কাজেই আমাদের চোখে সেকালের নাগরিক সমাজের রীতিনীতি অবশ্যই দৃষ্টিকটু থেকে, কেননা আমাদের চোখের পিছনে আছে আমাদের মন এবং আমাদের মনের পিছনে আছে আমাদের বর্তমান সামাজিক বুদ্ধি। এই কারণে প্রাচীন সমাজের প্রতি সুবিচার করতে হলে সে সমাজকে ঐতিহাসিকের চোখ দিয়ে দেখা কর্তব্য। তা আমি উদাসীন গ্রন্থিকির হিসেবে নাগরিকদের উক্তরূপ সাহিত্য চর্চার ফলাফল একটুখানি আলোচনা করে দেখতে চাই। বলা বাহুল্য, ঐতিহাসিক হতে হলে প্রথমত বর্তমানের প্রতি উদাসীন হওয়া চাই, দ্বিতীয়ত প্রাচীন গ্রন্থের কীট হওয়া চাই, আরও অনেক হওয়া চাই, কিন্তু ও দুটি না হলে নয়। আরও অনেক হওয়া চাই কিন্তু ও দুটি না হলেই নয়। যে সমাজে কাব্যচর্চা হচ্ছে বিলাসের একটি অঙ্গ, সে সমাজে যে সত্য এই হচ্ছে আমার প্রথম বক্তব্য। যা মনের বস্তু তা উপভোগ করবার ক্ষমতা বর্বর জাতির মধ্যে নেই। ভোগ অর্থে তারা বুঝে কেবলমাত্র দৈহিক প্রবৃত্তির চরিতার্থতা, ক্ষুদ পিপাসার নিবৃত্তি পশুরা করে এবং তাছাড়া আর কিছু করে না। অপরপক্ষে যে সমাজের আয়েসির দোলক কাব্যকলার আদর করে, সে সমাজ সভ্যতার অনেক সিঁড়ি ভেঙেছে। সভ্যতা জিনিসটিও কি, এ প্রশ্ন কেউ জিজ্ঞাসা করলে দু কথায় তার উত্তর দেওয়া শক্ত। কেননা যুগভেদে ও দেশভেদে পৃথিবীতে সভ্যতা নানা মূর্তি ধারণ করে দেখা দিয়েছে এবং কোনো সভ্যতাই একেবারে নিরাবিল নয়। সকল সভ্যতার ভিতরেই যথেষ্ট পাপ ও যথেষ্ট পাক আছে। নীতির দিক দিয়ে বিচার করতে গেলে সভ্যতা ও সভ্যতার প্রভেদ যে আকাশ পাতাল, একথা নির্ভয়ে বলা যায় না। তবে মানুষের কৃতিত্বের মাপে যাচাই করতে গেলে দেখতে পাওয়া যায় যে জ্ঞানে বিজ্ঞানে কাব্যকলায় শিল্পে বাণিজ্যে সভ্য জাতি ও অসভ্য জাতির মধ্যে 7 সমুদ্র 13 নদীর ব্যবধান। জৈনক ফরাসি লেখক বলেছেন যে যিনি মানবের ইতিহাস চর্চা করেছেন তিনি এই জানেন যে মানুষকে ভালো করবার চেষ্টা বৃথা। এ হচ্ছে অবশ্য ক্ষুদ্র মনের ক্রুদ্ধ কথা, অতএব বেদবাক্য হিসাবে গ্রাহ্য নয়। সে যাই হোক, একথার উত্তরে আমি বলি যে মানুষকে ভালো না করা যায়, যাক ভদ্র করা যায়। পৃথিবীতে সুনীতির চাইতে সুরুচি কিছু কম দুর্বল পদার্থ নয়। পুরাকালে সাহিত্যের চর্চা মানুষকে নীতিমান না করলেও রুচিমান করত। সমাজের পক্ষে এও একটা কম লাভ নয়। ধরে নিয়ে যাক সেকালের নাগরিক সমাজ কাব্যকে মনের বেশভূষার উপকরণ হিসেবে দেখত। তারা যে হিসেবে ওষ্ঠে যাবক ধারণ করতেন সেই হিসেবেই কণ্ঠে শ্লোক ধারণ করতেন। এ অনুমান নিতান্ত অমূলক নয়। সংস্কৃত ভাষায় একটি নাতিহস্ত শ্লোক সংগ্রহ আছে যার নাম বিদগ্ধ মুখ মণ্ডনম। ওরকম নামকরণের ফলে কাব্য অবশ্য রঙের কোঠায় পড়ে যায়। সে যাই হোক, নাগরিকদের বই পড়া যে একেবারে ভস্মে ঘি ঢালার সামিল ছিল না এবং তাদের বৈদগ্ধ্য যে তাদের মনুষ্যত্ব অনেকটা রক্ষা করেছিল, একটি উদাহরণের সাহায্যে তার প্রমাণ দিচ্ছি। চরিত্রহীন অথচ কলাকুশল নাগরিকদের সেকালে সাধারণ জ্ঞান ছিল বিট। এই বিটের একটি ছবি আমরা মৃচ্ছকটিকে দেখতে পাই। ওই নাটকের সকারের সঙ্গে বিটের তুলনা করলেই নিরক্ষর ও বিদগ্ধ জনের প্রকৃতির তারতম্য স্পষ্ট দেখতে পাওয়া যায়।
উভয়েই সমান বিলাসভক্ত, কিন্তু সকার পশু আর বিট সৃজন। সকারের ব্যবহার দেখলে ও কথা শুনলে তাকে অর্ধচন্দ্র দিতে হাত নিষ্পিস করে। অপরপক্ষে বিটের ব্যবহারের সৌজন্য, ভাষার আভিজাত্য, মনের সরসতা এত বেশি যে তাকে সাদর সম্ভাষণ করে ঘরে এনে বসাতে ইচ্ছে যায় দুদণ্ড আলাপ করবার জন্য। বৈদ্যুত যে একটি সামাজিক গুণ, একথা অস্বীকার করার সত্যের অপলাপ করা হবে। মার্জিত রুচি, পরিষ্কৃত বুদ্ধি, সংযত ভাষা ও বিনীত ব্যবহার মানুষকে চিরকাল মুগ্ধ করে এসেছে এবং সম্ভবত চিরকাল করবে। এ সকল বস্তু সমাজকে উন্নত না হোক অলঙ্কৃত করে, এবং এ সকল গুণ কাব্য ও কলার চর্চা ব্যতীত রক্ত মাংসের শরীরে আপনা হতে ফুটে ওঠে না। তবে একথা ঠিক যে প্রাচীন সভ্যতা এসব গুণের যতটা মূল্য দিত, পুণ্যের যতটা মূল্য দিত, আমরা ততটা দিইনি। তার কারণ সেকালের সভ্যতা ছিল অ্যারিস্টোক্রেটিক, আর একালের সভ্যতা হতে চাচ্ছে ডেমোক্রেটিক। সেকালে তারা চাইতেন আকার, আমরা চাই বস্তু। তারা দেখতেন মানুষের ব্যবহার, আমরা দেখতে চাই তার ভিতরটা। তারা ছিলেন রূপতত্ত্ব, আমরা গুণলুব্ধ। ক্লাসিক সাহিত্যের সঙ্গে আধুনিক সাহিত্যের তুলনা করলে এ প্রভেদ সকলেরই চোখে ধরা পড়বে। এই যুগের সাহিত্য মাত্রই রোমান্টিক, অর্থাৎ তাতে আর্টের ভাগ কম এবং আত্মার ভাগ বেশি। এর কারণ এই যুগের কবিরা কাব্যে আত্মপ্রকাশ করেন। এ যুগের কবি জনগণের প্রতিনিধিও নন, মুখপাত্রও নন। সুতরাং সে কবির মন নিজের মন, লৌকিক মনও নয়, সামাজিক মনও নয়। আর সেকালের কবিরা সামাজিকদের মনোরঞ্জন করতে চেষ্টা করতেন। সেকালের সামাজিকেরা কলাবিদ ছিলেন বলে সেকালের কবিরা রচনায় বস্তুর অপেক্ষা তার আকারের দিকে বেশি মনোযোগ দিতে বাধ্য হতেন। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে দেখতে পাই, কবি কী বললেন তার চাইতে কীভাবে বললেন তার মর্যাদা ঢের বেশি। সুতরাং নাগরিকদের কাব্যচর্চার ফলে প্রাচীন সাহিত্য যা আর্টিস্টিক হয়েছে একথা নির্ভয়ে বলা যেতে পারে। এই সব কারণে আমরা স্বীকার করতে বাধ্য যে নাগরিকদের কাব্যচর্চা একেবারে নিষ্ফল হয়নি, কেননা তার গুণে ক্লাসিক সাহিত্য অসামান্য সুষমা ও সামঞ্জস্য লাভ করেছে। কাব্যে আর্টের মূল্য যে কত বড় সে আলোচনায় আজ প্রবৃত্ত হব না, কেননা সে আলোচনা দু কথায় শেষ করবার জো নেই। বহু যুক্তি, বহু তর্কের সাহায্যে ও সত্য প্রতিষ্ঠা করতে হবে, কেননা আমি পূর্বেই বলেছি এই যুগের ডেমোক্রেটিক আত্মা আর্টকে উপেক্ষা করে, অবজ্ঞা করে, সম্ভবত মনে মনে হিংসা করে। বোধহয় এই কারণে যে আর্টের গায়ে আভিজাত্যের ছাপ চিরস্থায়ী রূপে বিরাজ করে। অথচ ডেমোক্রাসির এই সত্য সর্বদা স্মরণ রাখা কর্তব্য যে লৌকিক মন বস্তুগত বলেই তা ম্যাটেরিয়ালিজমের দিকে সহজেই ঝোঁকে। এই বিপদ থেকে রক্ষা পাবার জন্য আর্টের চর্চা আবশ্যক। 6 নম্বর, বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই নে। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাতি হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকেই তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং সম্ভবত নির্মমও ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে আজ প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু। আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি নে, কেননা আমাদের উদ্ধারের জন্য অন্য সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে, তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণেই ডেমোক্রাসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রাসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝিয়ে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারিণী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে
আমরা ডেমোক্রেসির গুণগুলি আয়ত্ত করতে না পারি, তার দোষগুলি আত্মসাৎ করেছি। এর কারণে স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে আমরা অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তারা একখানা কাব্যগ্রন্থও কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে দাঁড়িয়ে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শুনে না যার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও এও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভাবা নেই। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতির জ্ঞানও বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। এবং মানুষের মনকে সবল, সচল, সরাগ ও সমৃদ্ধ করবার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন ও সত্য, এই সকলেরই সমবায়ী সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি সব হচ্ছে মনগঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত, আবহমান কাল সাহিত্যের ভিতরে সল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ পথে মুক্ত হব। অতএব দাঁড়ালো যে আমাদের বই পড়তেই হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শন চর্চা গুহায়, নৃত্য চর্চা ঘরে ও বিজ্ঞান চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি ও চর্চা মানুষের কারখানা তো করতে পারে না, চিড়িয়াখানা তো নয়। এসব কথা যদি সত্য হয় তাহলেই আমাদের মানতেই হবে লাইব্রেরির মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরির প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। আমার মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে কিছু বেশি। একথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসেও উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিচ এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সেই বিচারে আমার কথা যদি না টেকে তাহলে তা রসিকতা হিসাবে গ্রাহ্য করবেন। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতাকর্ণেরও অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিন্ত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তারা বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রাহিতার কথাটা একেবারেই ভুলে যাই। এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি আর কিছু পারেন না। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সে শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। এর ফলে ছেলেরা
শারীরিক ও মানসিক মন্দাগ্নাতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। গোদুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে, কাজে শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যে বেদড়া ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়তে, হাত পা ছুটতে শুরু করে তখন স্নেহময় মাতা বলেন, আমার মাথা খাও, মরা মুখ দেখো, এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি। মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত কথা কোয়ার ফলে মা শুধু ছেলের যকৃতে মাথা খায় এবং ঢোকের পর ঢোকে তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ওই একই ধরনের। এর ফলে যে কত ছেলের সুস্থ সবল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন, কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রি করা হয়, আত্মার মৃত্যুর হয় না। 7 নম্বর, আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা ও শিক্ষিত হওয়া যে এক বস্তু নয়, এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষাশাস্ত্রের একজন জগৎবিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়াড়া ছিল যে সে যুগে আমার মতে এই যুগের বাঙালির আদর্শ হওয়া উচিত প্রাচীন গ্রিক সভ্যতা, কেননা এ উচ্চ আশা অথবা দুরাশা আমি গোপনে মনে পোষণ করি যে প্রাচীন ইউরোপে এথেন্স যে স্থান অধিকার করেছিল, ভবিষ্যৎ ভারতবর্ষে বাংলা সেই স্থান অধিকার করবে। প্রাচীন গ্রিক সভ্যতার বিশেষত এই যে তা ছিল একাধারে ডেমোক্রেটিক এবং অ্যারিস্টোক্রেটিক, অর্থাৎ সে সভ্যতা ছিল সামাজিক জীবনে ডেমোক্রেটিক এবং মানসিক জীবনে অ্যারিস্টোক্রেটিক। সেই কারণেই গ্রিক সাহিত্য এত অপূর্ব, এত অমূল্য। সে সাহিত্যে আত্মার সঙ্গে আর্টের কোনো বিচ্ছেদ নেই, বরং দুয়ের মিলন এত ঘনিষ্ঠ যে বুদ্ধি বলে তা বিশ্লিষ্ট করা কঠিন। আমাদের কর্মীর দল যেমন একদিকে বাংলায় ডেমোক্রাসি করে তুলতে চেষ্টা করেছেন, তেমনি আরেকদিকে আমাদেরও পক্ষে মনের অ্যারিস্টোক্রাসি গড়ে তোলবার চেষ্টা করা কর্তব্য। এর জন্য চাই সকলের পক্ষে কাব্যকলার চর্চা। গুণী ও গুণজ্ঞ উভয়ের মনের মিলন না হলে কাব্যকলায় আভিজাত্য রক্ষা অসম্ভব। সাহিত্য চর্চার সঙ্গে দেশশুদ্ধ লোক গুণজ্ঞ হয়ে উঠুক, এই হচ্ছে দেশের লোকের কাছে আমার সন্দেহবন্ধ প্রার্থনা।